আপনি কখনো প্রেম করেছেন? প্রেম বলতে মানে কখনো কারো প্রেমে পড়েছেন? অপরিচিতার কথায় মারিত বেশ স্বাভাবিক ন্যায় উত্তর দিয়ে বলল, আমি কখনো কারো প্রেমে পড়ার সময় পাইনি। ছোট বয়সে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম, সেই জন্য ওইভাবে কখনো কাউকে নিয়ে ভাবার সময় পাইনি। তারপরেও যদি ঘটা করে বলতে যান, তাহলে নারী সংক্রান্ত বিষয়ে আপনি আমার জীবনে প্রথম নারী। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েলি বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাই? মারিদ সম্মতি দিয়ে পাল্টা প্রশ্ন করল। অপরিচিতাকে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন? আপনি কাউকে পছন্দ করেন নাকি? মারিদের কথায় হঠাৎ কেমন উদাসীন গলায় অপরিচিতা উত্তর দিয়ে বলল, আমি কখনো প্রেম করার সুযোগ পাইনি। আমি আমার গায়ের রঙের জন্য অভিশপ্ত। যদি জীবনে আমাকে একটা সুযোগ দেয়, তাহলে হয়তো আপনাকে বেছে নিতাম। আমাকে বেছে নিতেন মানে? আমি কি আপনার জীবনে নেই মিল? মারিদের পাল্টা প্রশ্নে ফোনের ওপাশের মেয়েলি কণ্ঠটা কেমন ক্রমশ নিভে এলো। ভারী আওয়াজে দীর্ঘশ্বাস ফেলে অদ্ভুত ভঙ্গিতে বলল, আপনি আমার মধ্যে নেই জেনেও আপনাকে চাওয়া আমার নিয়তি, আর এতে আমি কলঙ্কিত হলেও দোষের নয়। অপরিচিতার ভারী কথায় মারিদ কপাল কুঁচকাল। সন্দিহান গলায় মারিদ বলল, আপনি বলতে চাচ্ছেন আমি আপনার চাওয়ার মধ্যে নেই, তাই তো? মারিদের কথায় ফের উদাসীনতা শোনা গেল অপরিচিতার কণ্ঠে। কেমন ভারী গলায় মারিদকে শুধিয়ে বলল, আমি আপনার চাওয়ার মধ্যে থাকলেও ভাগ্যে নেই। মানুষ চাইলেই কি সব কিছু পায়? ব্যবসায়িক সাহেব, কিছু চাওয়া ভয়ঙ্কর হয়। আপনি আমার সেই ভয়ঙ্কর চাওয়া, যেটা পাওয়া আমার সাধ্যে নেই। বলতে পারেন আমি জেনে শুনে আপনি ময় বিষ পান করছি। অপরিচিতার অদ্ভুত কথায় মারিদ বেশ শক্ত গলায় অপরিচিতাকে শুধিয়ে বলল, আপনার অদ্ভুত কথাবার্তা আমার মাথায় ঢুকছে না অপরিচিতা। আপনি এই ভালোবাসার দেখান তো, এই দূরে যাওয়ার গল্প শোনান। আমি এত কিছু বুঝি না মিস। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি, যেটা আমার সেটা শুধু আমার হয়েই থাকতে হবে, যে কোনো মূল্যে। ছেড়ে যাওয়ার কোনো অপশনই নেই। এবার সেটা আপনি হন বা অন্য কিছু। অপূর্ণতার গল্প আমি বুঝি না, আর না বুঝতে চাই। আপনি আমার না হলে অন্য কারও হতে পারবেন না, সেটা আমি হতে দেব না। আমি আপনাকে ভদ্রতা দেখাচ্ছি, তার মানে এই না যে আমি সত্যিকার অর্থে ভদ্র। আমি কিন্তু সমাজের বেশ বদনাম পুরুষ অপরিচিতা, চাইলে আমাকে বাজিয়ে দেখতে পারেন। মারিদের কথায় ফোনের ওপাশের মেয়েটি বেশ উচ্ছ্বসিত গলায় বলল, তাহলে আপনি আমার অবধি পৌঁছাতে পারবেন? কেন? আপনার অবধি পৌঁছানো কি খুব কঠিন কিছু? হয়তো। মারিদের কথায় ফোনের ওপাশের অপরিচিতার কণ্ঠে ফের উদাসীনতা বেজে উঠল। মারিদ অপরিচিতার অদ্ভুত কথাবার্তা ইগনোর করে বলল, আপনি সামনে আসবেন কবে অপরিচিতা? আমার সামনে আসা কি খুব প্রয়োজন? থাক না এইভাবেই। এইভাবে আর কতদিন? আমি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। মারিদের কথায় অপরিচিতা মেয়েটি খানিকটা চুপ থেকে মৃদু স্বরে বলল, আমি কিন্তু খুব কালো একটা মেয়ে। ম্যাটার করে না। ভেবে চিনতে বলুন, কারণ আমি আমার গায়ের রঙের জন্য বেশ অভিশপ্ত। এখন হয়তো দেখেননি বলে এত আগ্রহ দেখাচ্ছেন, হয়তো দেখা হলে ঘৃণা করবেন। যারা গায়ের রঙের জন্য পার্টনার নির্বাচন করে, তারা একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই আপনাকে আপনার গায়ের রঙের জন্য জাজ করবে না। আমি মোটেও তা নই। আমার আপনাকে প্রয়োজন, আপনার গায়ের রং ম্যাটার করে না। মারিদের কথায় হঠাৎ কেমন আবেগী শোনালো অপরিচিতার কণ্ঠ। আপনার মতন করে কেউ আমাকে এতটা গুরুত্ব দেয়নি ব্যবসায়িক সাহেব। আমি মানুষের লালসা, অবহেলা, তিরস্কার আর রক্তারক্তি হতে দেখেছি। আমাকে অবহেলায় তিরস্কার করতে দেখেছি। আমি কারো জীবনে গুরুত্বপূর্ণ নই, অতি তুচ্ছ আর অমূল্যহীন একজন। অপরিচিতার কথাগুলো মারিদের কাছে কেমন যেন অদ্ভুত শোনালো। আচ্ছা, মারিদের অপরিচিতা কি কাউকে পছন্দ করত? আপনি কি কাউকে পছন্দ করতেন অপরিচিতা? মারিদের কথায় খুব ম্লান হাসলো অপরিচিতা। বলল, আমার জীবনে কাউকে পছন্দ করাটা বিলাসিতা,
তাছাড়া আমি বহুজনকে ভালোবাসায় ঠকে যেতে দেখেছি। তাদের ভালোবাসার মানুষগুলোকে বেইমানি করতে দেখেছি, বিশ্বাস ভাঙতে দেখেছি। ভালোবাসায় কেউ ভালো থাকে না ব্যবসায়িক সাহেব, সব পুরুষ মানুষই এক হয়। প্রথমে ভালোবাসা দেখায়, তারপরে অবহেলা আর তিরস্কারই ছুঁড়ে ফেলে নারীকে। অপরিচিতার গভীর কথাবার্তায় মারিদের মনে হলো অপরিচিতা হয়তো কাউকে ভালোবেসে কিংবা পছন্দ করে ঠকে গেছে। সেই জন্য মারিদ বোঝানোর উদ্দেশ্যে বলল, শোনেন অপরিচিতা, ভালোবাসার কোনো ধরন নেই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। ধরেন যাকে আপনার অপছন্দ, দেখা গেল সে আবার কারো না কারো কাছে খুব পছন্দের মানুষের একজন, খুব পছন্দের একজন। সবার পছন্দ যেমন এক না, সব মানুষও তেমন এক না। যেমন ধরেন আপনি যাকে অবহেলায় অযত্নে ছুঁড়ে ফেললেন, তাকেও কেউ যত্ন করে আগলে নেবে। কারো চোখে আপনি তুচ্ছ, তো কারো জন্য আপনি তার পূর্ণতা। ভালোবাসা কিন্তু বদলায়নি, মানুষটা বদলেছে। আমাদের শুধু সঠিক মানুষটা নির্বাচন করতে হয় অপরিচিতা। স্যার, স্যার ঘুমিয়ে পড়েছেন? উঠুন, আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি স্যার। স্যার। মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে থাকা মারিদের কানে পরপর হাসিবের ডাক যেতেই সে সম্বোধ ফিরে পেল। চোখের উপরের থেকে হাতটা সরিয়ে সামনে তাকাতেই দেখল হাসিব মারিদের পাশের গাড়ির দরজাটা খুলে দাঁড়িয়ে আছে চিন্তিত ভঙ্গিতে। সামনের ড্রাইভারও গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনের বসা মারিদের দিকে তাকিয়ে। মূলত মারিদ পেছনের সিটে গা এলিয়ে বসে অপরিচিতাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে মনস্তাত্ত্বিক ভাবনায় ডুবে গেল সে তা টের পায়নি। হঠাৎ হাসিবের ডাকে ভাবনা থেকে বেরুল। মারিদ চোখের উপর থেকে হাত সরাতে গিয়ে বিরক্ত বোধ করল হাসিবের তার মুখের উপরে ঝুঁকে থাকতে দেখে। একটা ছেলে হয়ে মেয়ে মানুষের মতো মুখের উপরে ঝুঁকে থাকা সত্যিই বিরক্তিকর। মারিদ বেশ বিরক্ত হয়ে হাসিবকে শক্ত গলায় ধমকে বলল, এই মুখের উপরে ঝুঁকে আছিস কেন? কিস করবি? আয়। মারিদের শক্ত গলায় হাসিব তাড়াহুড়ো করে সরি স্যার বলে সরতে গিয়ে তৎক্ষণাৎ গাড়ির দরজায় মাথা ঠুকে বসল। হাসিব মাথার পেছনে এক হাত ঘষতে ঘষতে সাইড হয়ে দাঁড়াতে মারিদ পাশের সিটে ফেলে রাখা কোটটি মুঠোয় চেপে ধরল। বিরক্তিকর চোখে আশেপাশের কোলাহলপূর্ণ পরিবেশটা দেখে মেজাজ কেমন খিচে গেল। আজকাল অকারণে সে বেশ বিরক্ত হয়ে পড়ছে, অযথা রাগ বাড়ছে। মারিদ বরাবরই রাগী আর খিটখিটে মানুষ, তারপরে আজকাল সে অকারণেই চটে যাচ্ছে। হয়তো অপরিচিতার অভাবে মারিদের মন মানসিকতা ভালো নেই, তাই। বিরক্তিতে মারিদ বাম হাতের মুঠোয় গায়ের কোটটি চেপে সামনে হাঁটল। হাসিব প্রয়োজনীয় কাগজপত্র আর ফাইলগুলো নিয়ে পেছন পেছন ছুটল মারিদের। এবারের হাসিবদের যাত্রা হলো লন্ডন শহরে। সেখানে মারিদের নতুন প্রজেক্টের কাজ শেষ হয়েছে সবে। কাল সেই প্রজেক্টের উদ্বোধন হবে। মূলত লন্ডন শহরের মতো বেশ জনপ্রিয় শহরে মারিদ নিজের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওপেন করেছে। সেই কাজেই মারিদ ব্যস্ততায় দিন পার করছে। মারিদ ব্যক্তিগত জীবনের যতই সমস্যার সম্মুখীন থাকুক, সে পেশাগত দিকে খুবই সচেতন। এই যে মারিদ বিগত 15 দিন ধরে তার অপরিচিতার খোঁজ পাচ্ছে না। মেয়েটি কোথায় আছে, কিভাবে আছে, আদৌ মেয়েটি বেঁচে আছে কি না সেটাও জানে না মারিদ। তবে মারিদের অপরিচিতাকে খোঁজা ক্ষান্ত হয়নি। মারিদ গোপনে যশোরে সিআইডি লাগিয়েছে অপরিচিতার খোঁজে। মারিদের ধারণা, সেই এলাকার মানুষ যদি মারিদকে মিথ্যেও বলে থাকে, তাহলে সিআইডির তদন্তের সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু আফসোস, অপরিচিতার নিখোঁজের 15 দিন পরেও সিআইডির তদন্তে সন্দেহজনক কিছু বের হয়ে আসলো না। আর না সিলেটের তাতিয়ানের বিরুদ্ধে সন্দেহজনক কিছু পাওয়া গেল। মারিদ তাতিয়ানের পেছনেও সিআইডি লাগিয়েছে সেদিন সিলেট থেকে ফিরেই, কিন্তু আজও অপরিচিতার কোনো খবর পাওয়া গেল না। একটা মেয়ে হঠাৎ করেই কিভাবে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়, কোথাও কোনো বিন্দু মাত্র তথ্য নেই মেয়েটির। হাসিব প্রয়োজনীয় ডকুমেন্টস এয়ারপোর্টে দেখিয়ে তারা প্লেনে উঠল।
প্লেনের বিজনেস ক্লাসের সিটে বসতে মারিত শরীরে একই ক্লান্তি ছেয়ে গেল। ক্লান্তিতে মারিতের সিটে গা এলিয়ে বসতেই পুনরায় চোখের উপরেই হাত রাখল। পাশাপাশি সিটে হাসিবও বসেছে। সে বারবার মারিতের দিকে তাকাচ্ছে। মূলত মারিত সারা দিন খায়নি। আসার সময় বেশ কয়েকবার ফোন করে মাহবুব আলম হাসিবকে বলেছিল মারিতকে প্লেনে কিছু খাওয়াতে। আজকাল মারিত খাওয়া দাওয়ার বেশ অমনোযোগী হয়ে গেছে। সারাদিন কাজ আর কাজ করে বেড়ায়। হাসিবের ধারণা মারিতের এই জিদ করার কারণ হয়তো সে অপরিচিতা মেয়েটিকে ভুলে থাকতে সারাক্ষণ কাজে ডুবে থাকতে যাচ্ছে। কিন্তু মারিত কি চিন্তা করে সেটা একমাত্র মারিতই জানে। বেশ সময় নিয়ে প্লেনটি আকাশে উড়ে যেতে একজন কেবিন ক্রু মহিলা আসলো তাদের খাবারের অর্ডার নিতে। হাসিব জড়তায় তাকালো মারিতের দিকে। সেই তখন থেকে মারিত চোখের উপরে হাত ঠেকিয়ে শুয়ে আছে। হাসিব মারিতকে ডাকবে কিনা সেই সংশয়ে আমতা আমতা করে ডাকলো মারিতকে। বলল, স্যার স্যার শুনছেন? আপনি কি খাবেন? কি অর্ডার করব? কমন সেন্স। মারিতের কথায় মানে হাসিব বুঝতে না পেরে তৎক্ষণাৎ অবুজ গলায় মারিতকে শুধিয়ে বলল, জি স্যার, কি অর্ডার করব? তোর জন্য কমন সেন্স অর্ডার কর, আর আসার সময় গাড়িতে ফেলে এসেছিস সেটা। মারিতের কথায় হাসিব বুঝতে পারল মারিতকে বারবার ডেকে বিরক্ত করাটা তার পছন্দ হচ্ছে না। সেই জন্য হাসিব এক পলক কেবিন ক্রু সুন্দরী মহিলাটার দিকে তাকিয়ে ছোট গলায় মারিতকে সরি স্যার বলে কেবিন ক্রুকে বিদায় করে দিল, অর্ডার করবে না বলে। মন খারাপে হাসিবও মারিতের মতন করে সিটে গা এলিয়ে দিল, ঘুমোতে চেয়েছে। দীর্ঘ প্লেন জার্নিতে মারিত ফের অপরিচিতাকে নিয়ে ভাবতে বসল। তার দীর্ঘ 6 মাসের ফোনালাপে অপরিচিতা কখনো মারিতকে তার পরিচয় সম্পর্কে কিছু বলেছে কিনা সেই নিয়ে ভাবল। মূলত মারিত বুঝতে পারছে না আর কিভাবে খুঁজবে তার অপরিচিতাকে। মারিত তার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে অপরিচিতাকে খুঁজে বার করতে। মারিতের অপরিচিতাকে খোঁজার অনুসন্ধানের মধ্যে মারিতের মাথা থেকে তনিমার দেওয়া চিঠিগুলো ছুটে গেল। মারিত শুধু অপরিচিতার ফোন নম্বরের তথ্যে অপরিচিতার খোঁজ করছে, অথচ মারিতকে দেওয়া চিঠির খোঁজে মারিত তার অপরিচিতা অবধি পৌঁছাতে পারবে কিনা তা হয়তো কারো জানা নেই। তবে মারিত চিঠির খোঁজ করলে হয়তো এতদিনে কেউ না কেউ মারিতের সামনে অবশ্যই আসত। ঢাকা মেডিকেল কলেজের চত্বর পেরিয়ে রাস্তার মোড়ে এসে থামল তনিমা। সতর্কতায় আশেপাশে তাকিয়ে সামনে এগোলো। বিদ্যুৎ পিলারের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছোট একটি ডাক বাক্স, পুরনো আর জং ধরা জীর্ণ শীর্ণ বাক্সটির গায়ে লেখা ডাকঘর। বাক্সটি ঠোঁট মেলে হা করে রয়েছে, যেন কিছু খেতে চায় সে। তনিমার কোমর অবধি ডাকঘর বাক্সটির মাধ্যমে সে সোহাগকে বিগত 3 মাস যাবৎ চিঠি আদান প্রদান করছে। কখনো সপ্তাহে একটা চিঠি, আবার কখনো সপ্তাহে 2টো চিঠিও আদান প্রদান হয়েছে দুজনের মধ্যে। অথচ আজ বেশ কয়েক সপ্তাহ ধরে তাদের মধ্যে চিঠি আদান প্রদান হচ্ছে না। তনিমার কোনো চিঠির উত্তর সোহাগ দিচ্ছে না, অথচ সোহাগকে রোজ ক্যাম্পাসে দেখে তনিমা। কী কারণে এই সপ্তাহের পর সপ্তাহ সোহাগ তনিমার চিঠির উত্তর দিচ্ছে না সেটা জানতে চেয়ে সরাসরি সোহাগকে প্রশ্ন করতে চায় তনিমা। কিন্তু সোহাগ তো চিঠিদাতা তনিমাকে চেনে না, তাই তনিমা সোহাগকে কিছু বলে না, শুধু চুপচাপ নিজের চিঠির অপেক্ষা করে। এদিকে 6ষ্ঠ বার হবে তনিমা চিঠির আশায় ডাকঘরের সামনে হাজির হয়েছে। এক বুক আশা নিয়ে যখন তনিমা ডাকঘরের মুখে হাত ঢোকালো, তখন তনিমার হাতে তনিমার 20 দিন আগে রেখে যাওয়া সেই চিঠিটাই পেল। ডাকবাক্স থেকে তনিমার চিঠি নিয়ে সেদিকে তাকিয়ে রইল কয়েক পলক। মুহূর্তে তনিমার চোখে টইটুম্বুর জল কমল। জমল হাতে থাকা তনিমার চিঠি লেখাটা দেখে। এই চিঠিটা আজ বিগত 20 দিন যাবৎ অযত্ন আর অবহেলায় পড়ে আছে ডাক বাক্সে।
অথচ চিঠির উত্তর নেই। এমন কখনো হয়নি যে তনিমা চিঠি লিখেছে আর সেই চিঠির উত্তর সোহাগ দেয়নি। বিগত 20 দিনে তনিমা বারবার চিঠির সন্ধান করেও পাচ্ছে না। হঠাৎ সোহাগের কি হলো? কেন সে তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সোহাগকে দেখে তো তনিমার মনে হচ্ছে না সে অসুস্থ কিংবা কোনো ঝামেলার কারণে তনিমার চিঠির উত্তর দিতে পারছে না। বরং সোহাগ দিব্যি কলেজে ক্লাস করছে, বন্ধুদের সাথে আড্ডা মারছে, হাসাহাসি করছে। তাহলে তনিমার চিঠির উত্তর কেন দিচ্ছে না সে? তনিমার থেকে কি সোহাগের মন উঠে গেছে, নাকি তনিমাকে সোহাগ ইগনোর করতে চাইছে? সেই জন্য তনিমার চিঠির উত্তর দিচ্ছে না? সত্যিই কি তাই? যদি তাই হয় তাহলে তনিমাও আর লিখবে না এই লোকটিকে। তাহলে তনিমাও আর লিখবে না এই লোকটিকে চিঠি। যেখানে তনিমার গুরুত্ব নেই সেখানে কেন সে আগ বাড়িয়ে ভালোবাসা দেখাবে?